শুভেচ্ছা সহ আমন্ত্রণ প্রত্যেককে। নিটল টাটা এটিএন সংলাপে আপনাদের সাথে আছি আমি আমিনুল মজলিস। দর্শক, আপনারা জানেন সমসাময়িক এবং জনগুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আমাদের আলোচনা অনুষ্ঠান। আমাদের আজকের আলোচ্য বিষয় করোনার দ্বিতীয় ঢেউ, প্রতিকার ও প্রতিরোধ। এ বিষয়ে আলাপ করবার জন্য আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন দুজন সম্মানিত অতিথি। রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, ইউজিসি অধ্যাপক ডক্টর এবিএম আবদুল্লাহ, এবং আমাদের সাথে রয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক উপদেষ্টা প্রফেসর ডক্টর মোজাহেরুল হক। এছাড়াও আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডক্টর লেলিন চৌধুরী। প্রথমেই প্রফেসর ডক্টর মোজাহেরুল হক, আপনাকে দিয়ে আলোচনা শুরু করছি। করোনার দ্বিতীয় ঢেউ এবং প্রতিরোধ প্রতিকার এ বিষয়েই আমাদের আজকের আলোচ্য বিষয়। যে কথাটি আমরা বলছি যে দ্বিতীয় ঢেউ যখনই এই কথাটি আসছে, এই বিষয়টিও কি একটি পরিষ্কার হবার প্রয়োজন রয়েছে কিনা, যে প্রথম ঢেউ কি আমরা পার করেছি কিনা, তারপরেই তো দ্বিতীয় ঢেউ। ইউরোপের যদি যে অভিজ্ঞতা, সেখানে দেখা যাচ্ছে শনাক্তের হার যে পরিমাণ কমেছিল তারপরে এখন বেড়েছে, তাতে করে দ্বিতীয় ঢেউটা যেভাবে আইডেন্টিফাই করা যাচ্ছে বা ডিফাইন করা যাচ্ছে, আমাদের এখানে কি সেরকম করা যাচ্ছে কিনা, পুরো বিষয়টা যদি একটু বুঝিয়ে বলেন স্যার। ধন্যবাদ আপনাকে। বিষয়টা এরকম, আমি যদি এইভাবে বলি যে আমরা কি পরিমাণ টেস্ট করছি এবং টেস্ট করার পরে কত পার্সেন্ট শনাক্ত হচ্ছে করোনা পজিটিভ হিসাবে, আমরা এইটার একটা স্ট্যান্ডার্ড মোটামুটি স্বীকৃত যেটা আছে সেটা হলো আমরা যদি টেস্টের 10% মধ্যে নিয়ে আসতে পারি শনাক্তকরণ কমিয়ে। আমাদের তো বেড়ে গিয়েছিল, আপনারা জানেন 18 পর্যন্ত গেছে, 19 পর্যন্ত গেছে এইরকম। তো সেখান থেকে কমে কিন্তু 10-এ এসেছিল এবং 10, 11, 12-র মধ্যে অনেক দিন অবস্থান করেছে। কিন্তু 10-এর নিচে যখন আসবে তখন আমরা মনে করব যে এটা কন্ট্রোলের দিকে যাচ্ছে, ঠিক আছে। 5-এর বা 5%-এর নিচে যখন যাবে তখন আমরা ধরে নেব এটা কন্ট্রোল। 1%-এর নিচে যখন যাবে তখন 1%টাকে ধরা হয় বেজলাইন। বেজলাইনের নিচে যখন যাবে তখন মনে করতে হবে যে এটা আমাদের দেশে এখন আর নাই, মানে ফুললি কন্ট্রোলড, এবং আমাদের বলতে পারি আমরা মোটামুটি মুক্ত এটার চেয়ে। কারণ 1% লোক তখন হয়তো টিকা বা অন্যভাবে সেভড হয়ে যায়। তো এখন আমাদের দেশের অবস্থাটা যদি আমি এইভাবে বলি যে আমরা প্রথম থেকে যেই পরিমাণ টেস্ট করেছি, যেমন আমি যদি সাউথ কোরিয়ার কথা বলি, তারা প্রথম থেকে 20,000-এর মতো টেস্ট করেছে তারা, এবং আমরা কিন্তু কোনো সময় 20,000-এ পৌঁছতে পারিনি। আমরা 18,000 পর্যন্ত করেছি টেস্ট। এবং আমরা যদি তার মধ্যে থেকে সংক্রমণের হারটা দেখি, তাহলে আমরা দেখছি যে আমাদের এখনও পর্যন্ত যে সংক্রমণের হারটা আছে আজকে পর্যন্ত যদি দেখি, তাহলে দেখছি 14%-এর মতো আছে। এখন একটা ঢেউ বলতে যা বোঝায় সেটা হলো ঢেউটা মিলিয়ে যেতে হবে, তারপরে দ্বিতীয় ঢেউটার প্রশ্ন আসে। আমার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, কিন্তু আমার পারসেপশন হলো আমরা যে প্রথম যে সংক্রমণের ঢেউটা ছিল সেটা স্তিমিত হওয়ার আগেই আবার আমাদের সংক্রমণ বাড়ছে। এটা আমার ব্যক্তিগত অভিমত। তারপরে আমি যেই কথাটা বলতে চাচ্ছি যে আমাদের যে পরিসংখ্যান আমাদের কাছে আছে, যেহেতু আমাদের টেস্ট কম এবং ইকুইটেবলি ডিস্ট্রিবিউটেড না, সারা দেশে আপনি যদি টেস্টের ইকুইটেবল ডিস্ট্রিবিউশনটা যদি হতো তাহলে আমরা একটা রিপ্রেজেন্টেটিভ স্যাম্পল পেতাম যে কত পার্সেন্ট। এখন আমাদের দেশে আপনি যদি দেখেন, আমাদের প্রতিটি জেলায় কিন্তু পিসিআর ল্যাব নেই, সুতরাং ইকুইটেবলি টেস্ট কিন্তু সারা দেশে হচ্ছে না। যেখানে ল্যাবরেটরি আছে আমি ধরে নিলাম সেইখানে টেস্টে সুযোগ সুবিধা আছে, মানুষ অ্যাভেল করতে গেছে। সুতরাং আমাদের যে পরিসংখ্যানটা, সেই পরিসংখ্যানটা সঠিক নয়। কী পরিমাণ রোগী আমাদের দেশে আছে আমাদের কিন্তু সরকারি যে তথ্য আমাদের কাছে তাতে আমাদের কিন্তু জানা নেই। সোজা কথা, এটা জানার সম্ভাবনাও নেই, কারণ আমরা সেইভাবে টেস্ট করি না। ইকুইটেবলি আমরা ল্যাব ডিস্ট্রিবিউট করে মানুষকে সেখানে অ্যাভেলেবল করে আমরা কিন্তু টেস্ট করি নাই। সুতরাং এই অবস্থায় আমরা প্রথমে যেটা জানতে হবে সেটা হলো আমাদের দেশে সংক্রমণের হারটা কী, এবং সেইটা জানতে হলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা যদি অ্যান্টিজেন টেস্টটা, যেটা সরকার অনুমতি দিয়েছে, এই টেস্টটা যদি উপজেলা পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারি এবং ম্যাসিভ টেস্টিং ফ্যাসিলিটিস অ্যাজ ওয়েল অ্যাজ ম্যাসিভ টেস্ট যদি আমরা করতে পারি, তাহলে আমরা কিন্তু একটা প্রকৃত পরিসংখ্যান পাবো। পাশাপাশি আরেকটা জিনিস যেটা আমরা করতে হবে, যেটা আমরা প্রথম থেকে বলে এসেছিলাম, অ্যান্টিবডি টেস্ট আর র্যাপিড অ্যান্টিবডি টেস্ট, ওইটার একটা সেরো সার্ভেলেন্স প্রতি ডিস্ট্রিক্টে কিন্তু করা যায়। এবং সিম্বলিক আমরা 2-1টা ডিস্ট্রিক্টে শুরু করে দেখি যে একটা জেলায়
কি পরিমাণ রোগীর মধ্যে অ্যান্টিবডি ডেভেলপ করেছে, এটাকে আমরা সেরো সার্ভেলেন্স বলি। এইটাও যদি আমরা শুরু করি, এবং আপনার অ্যান্টিবডি টেস্টটাও কিন্তু ডায়াগনস্টিক টেস্ট, কিন্তু চিকিৎসা দেওয়ার জন্য আমাদের পিসিআর টেস্ট করে এটা কনফার্ম করতে হবে, কিন্তু ইটস অলসো এ ডায়াগনস্টিক টেস্ট। তো আমি এই অবস্থায় একটা পরামর্শ রাখবো যে আমাদের র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা ইমিডিয়েটলি শুরু করা উচিত, সেরো সার্ভেলেন্স করা উচিত কোনো একটা ডিস্ট্রিক্টে বা দুটো ডিস্ট্রিক্টে র্যাপিড অ্যান্টিবডি টেস্ট করে, পাশাপাশি পিসিআর ল্যাব ফ্যাসিলিটিসটা ডিস্ট্রিক্ট পর্যায় পর্যন্ত সম্প্রসারিত করতে হবে, আর র্যাপিড অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টে নিয়ে যেতে হবে উপজেলা পর্যায়ে, যাতে জনগণের কাছে এটা অ্যাক্সেসিবল হয়, আর এটা অত্যন্ত অল্প সময়ে রেজাল্ট দেয় এবং এটা অ্যাফোর্ডেবল। কিন্তু এটা ক্রেডিবিলিটির ব্যাপারটা তো বলা হয়ে থাকে, সেই জায়গাতে এটার বিশ্বাসযোগ্যতার যে বিষয় বা আস্থা রাখার ব্যাপার, সেইটা কতটুকু রাখা যায়? পিসিআরে আমরা যতটা আস্থা পাই না, বা পিসিআর ইজ এ কনফার্মেটরি টেস্ট। আমার কথা হলো অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে, র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আমরা করতে পারি ডায়াগনোসিস, বিকজ এইটাও ডায়াগনস্টিক টেস্ট। কিন্তু আমি চিকিৎসা দেওয়ার জন্য, আমাদের প্রফেসর আবদুল্লাহ সাহেব আছেন, চিকিৎসা দেওয়ার জন্য পিসিআর টেস্টটা করে আমাদেরকে চিকিৎসা দিতে হবে, কিন্তু ডায়াগনস্টিক টেস্ট তো ইটস অল রাইট, ডায়াগনোসিস তো করতে পারতেছি, মানে লার্জ স্কেলে তখন আমরা নিশ্চিত হতে পারছি। এটা একটা স্ক্রিনিং এর মতো হয়ে যায়, বুঝছেন না? আচ্ছা জি, থ্যাংক ইউ। ঠিক আছে, আমরা এই বিষয়ে আরো শুনবো। প্রফেসর আব্দুল্লাহ, আমি শুনবো আপনার কাছে একটু। ডাক্তার লেনিন চৌধুরী আমাদের সাথে রয়েছেন, এই বিষয়টি আমরা তার কাছে একটু শুনে আসি। ডাক্তার লেনিন চৌধুরী, আপনি শুনছিলেন যে এই যে আমরা বলছি যে প্রথম ঢেউ, দ্বিতীয় ঢেউ, আসলে আপনি তো জনস্বাস্থ্য নিয়ে দীর্ঘদিন থেকে যেহেতু কাজ করছেন, সেহেতু বিষয়টি আসছে যে প্রথম দিকে আমাদের ভেতরে যে উদ্বেগ, উৎকণ্ঠা ছিল, মাঝের দিনগুলোতে সেটি কি ক্রমশ শিথিল হয়ে যাচ্ছে কিনা, এবং এই শিথিলতা এখন আমাদেরকে আসলে কোন দিকে নিয়ে যাবে, যেই দ্বিতীয় ঢেউয়ের আমরা আশঙ্কা করছি, সেই জায়গাতে যে এই শিথিলতা আসলে আমাদেরকে মানে এর পরিণতি কি, পুরো বিষয়টি যদি আপনি একটু মূল্যায়ন করেন। ধন্যবাদ। এবছরের 8 মার্চ করোনা শনাক্ত হওয়ার পরে আপনি লক্ষ্য করবেন মানুষকে সাইকোলজিক্যালি গাইড করার জন্য আমাদের নীতি নির্ধারক এবং সিদ্ধান্ত যারা গ্রহণ করে তাদের পক্ষ থেকে কনসিস্টেন্ট, অর্থাৎ স্থির একটি গতিপথ তারা তৈরি করতে পারেনি। মানুষকে কখনো একটি তথ্য দিয়েছে, আবার কিছুদিন পরে ভিন্ন তথ্য দিয়েছে। যেমন ধরুন আমাদের মন্ত্রী মহোদয়, স্বাস্থ্যমন্ত্রী মহোদয়, তিনি একবার বললেন করোনা এমনি এমনি চলে যাবে, আবার বললেন একটি নিয়ন্ত্রণ, ভয় পাওয়ার কিছু নাই, আমাদের টিকার প্রয়োজন নাই। আবার এখন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে। তার মানে শুরু থেকেই বিজ্ঞান ভিত্তিক যে দৃষ্টিভঙ্গি, করোনা প্রতিরোধের ক্ষেত্রে সেই দৃষ্টিভঙ্গি অনুসরণ করা হয়নি বলেই কিন্তু এই জাতীয় ইনকনসিস্টেন্ট, অর্থাৎ এমন সব কথা যেটি তথ্য এবং বিজ্ঞান ভিত্তিক না, এগুলো হয়েছে কি মানুষকে মাসের পর মাস ভুলভাবে কিন্তু বার্তা দিয়েছে। এবং একটি মানে অগ্রহণযোগ্য কৌশল ছিল, সেটি হচ্ছে প্রতিদিন টেলিভিশন এবং মিডিয়াকে স্বাস্থ্য অধিদপ্তর একটা প্রেস ব্রিফ করত, সেটি টেলিভিশনে সরাসরি দেখানো হতো অথবা লাইভ প্রচার করা হতো। আমরা জানি মানে আউট অফ সাইট আউট অফ মাইন্ড, যখন টেলিভিশনের পর্দার থেকে এটি আমাদের চোখের সামনে থেকে সরে গেল, ধীরে ধীরে কিন্তু আমাদের মন থেকে ওটা সরে যাওয়ার কারণেই কিন্তু একটি তো মহামারীজনিত মানসিক ক্লান্তি, প্যান্ডেমিক ফ্যাটিক, সেটি তো রয়েছে, তার সাথে এভাবে চোখের সামনে থেকে সরিয়ে দেওয়ার যে পরোক্ষ কৌশলগুলো সব মিলে কিন্তু মানুষের মন থেকে করোনা ভীতি বলি আর সতর্কতা বলি দুটোই উধাও হয়ে গেল। যে কারণে আমরা আজকে এত প্রচার করার পরেও, এত স্বাস্থ্য কার্যক্রম গ্রহণ করার পরেও কিন্তু মানুষজনকে আমরা সতর্ক করতে পারছি না। এমনকি এখন পর্যন্ত আমরা দুই ধরনের ব্যাপার দেখছি। দেখুন, মাস্ক না পরলে মানুষকে জরিমানা করা হচ্ছে, এটি অত্যন্ত মানে গ্রহণযোগ্য প্রত্যাশিত একটা বিষয়, শাস্তির প্রয়োগ করা। আবার কিন্তু আমরা দেখছি এই গত এক সপ্তাহে কতগুলো রাজনৈতিক সমাবেশ হয়ে গেল। সিলেটে হেফাজতে ইসলামের সমাবেশে লক্ষ লক্ষ মানুষ যোগদান করলো, ঢাকায় ছাত্রদের সমাবেশে এবং নানা জাতীয় সংগঠন ইত্যাদি ইত্যাদি সমাবেশে অথবা মিছিলে কি দাঁড়াচ্ছে, মানুষজনকে আমরা সমবেত হচ্ছে, সেখানে না সামাজিক দূরত্ব রাখা যাচ্ছে না মাস্ক পরছে। তার মানে কি হচ্ছে, একটি দেশে একই সাথে দুই ধরনের বিপরীতমুখী কার্যক্রম চালু রয়েছে।
এই জায়গাটা আমাদের প্রত্যাশা কি ছিল? আমাদের প্রত্যাশা ছিল সরকারের পক্ষ থেকে একটি কঠোর জায়গায় দাঁড়াতে হবে। সে জায়গাটা হচ্ছে জীবন এবং জীবিকার প্রয়োজনে যা কিছু করা দরকার সেগুলো আমরা করব, সাবধানতা মানে স্বাস্থ্যবিধি মেনে মাস্ক পরে। কিন্তু যে জিনিসগুলো 1 মাস পরে করলেও চলে, 2 মাস পরে করলেও চলে, সেই ক্ষেত্রে একটু শক্তভাবে সেগুলোকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করা অথবা পিছিয়ে দেওয়ার জন্য উদ্বুদ্ধ করা। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা সে কার্যক্রম দেখছি না বলেই কিন্তু মানে এখন ক্রমশ আজকে তো সংক্রমণের হার 15 অতিক্রম করেছে। তার মানে আমরা সামনের দিকে যাচ্ছি এবং এর মধ্যে আরো কতগুলো বিষয় আমাদের মনে রাখতে হবে। শুধু বাংলাদেশে বাড়ছে তা না, যেসব দেশগুলিতে অত্যন্ত কম ছিল যেমন শ্রীলঙ্কা, সেখানেও কিন্তু সংক্রমণের মৃত্যু বাড়ছে। নেপালে সংক্রমণের মৃত্যু বাড়ছে, ভারতে বাড়ছে, বিশেষ করে আমাদের একদম প্রতিবেশী ভারতের রাজ্য পশ্চিমবঙ্গের কলকাতাতে সংক্রমণ বাড়ছে। যে জাপান সবচেয়ে চমৎকার নিয়ন্ত্রিত ছিল সেখানে বাড়ছে এবং দুর্ভাগ্যজনকভাবে এই মানে অ্যাক্টিভ ইনফেকশন সংক্রমণের সক্রিয় সংক্রমণের ক্ষেত্রে বাংলাদেশ এখন এশিয়াতে তৃতীয় অবস্থানে। যদি এখনো আমরা সঠিক প্রতিরোধী পদক্ষেপ গ্রহণ করতে সমর্থ না হই তাহলে কিন্তু সামনের দিকগুলো আরো আরো ভোগান্তির হতে পারবে, আরো কষ্ট মৃত্যুতে ভরে যাবে। সেখানে খুব গুরুত্বপূর্ণ কিছু বিষয়, এগুলো হয়তো আমি পরে কি করব, এই যখন প্রতিরোধী কার্যক্রমকে জোরদার করা দরকার এবং প্রতিকারের জন্য হাসপাতাল চিকিৎসকদের প্রস্তুত করা দরকার, সেখানেও কিন্তু কতগুলো নেতিবাচক বিষয় ঘটছে। যেমন ধরুন, আমরা জানি ইতিমধ্যেই করোনার প্রকোপ যখন কমে আসা শুরু করলো তখন আমরা দেখলাম চিকিৎসকদের থাকার জায়গা থেকে যেভাবে অবহেলা করে তাদের বের করে দেওয়া হলো, তারা ক্ষুব্ধ হলো এবং এক ধরনের মানবেতর একটি অবস্থা তৈরি হলো। আবার দেখলাম করোনায় যেসব চিকিৎসক মৃত্যুবরণ করেছে তাদের যে পরিবারকে যে আর্থিক সহযোগিতা দেওয়ার কথা, অ্যাডমিন অথবা অন্য ক্যাডারের লোকজনকে যেভাবে দেয়া হলো দ্রুত, সেই ডাক্তারদের ক্ষেত্রে কিন্তু 1-2 জন ব্যতিরিকে তাদেরকে দেয়া হলো না। সম্প্রতি আমরা একটা ভয়াবহ ঘটনা দেখলাম যেটি আমরা উদ্বেগ, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট হাসপাতালের একজন ডাক্তারকে পুলিশ আইন বহির্ভূত ভাবে তাকে গ্রেপ্তার করলো অত্যন্ত খোঁড়া এবং তুচ্ছ অভিযোগে, যার মধ্য দিয়ে সারা দেশের চিকিৎসকরা ক্ষিপ্ত হলো এবং তাদের মধ্যে একটা গভীর হতাশা তৈরি হলো যেটি এখনো রয়েছে। অর্থাৎ যখন চিকিৎসা কর্মীদের উজ্জীবিত করতে হবে সম্মুখ সারির যোদ্ধাদের, তখন নানাভাবে তাদেরকে হয়রানি, অবসাদগ্রস্ত, ক্লান্ত এবং অনীহ করে তুলছে। এর ফলে আমরা শঙ্কিত সামনের দিনগুলো আমরা এ বিষয়ে আরো শুনবো। আমরা একটু শুনে আসি ডক্টর এবিএম আব্দুল্লাহ আপনার কাছে, যে বিষয়টি এসে বলছেন এখানে ঘুরে ফিরে কিন্তু একটি বিষয় আসছে যেটি প্রথম থেকেই বলা হচ্ছিল, যে WHO বলছিল যে টেস্টের সংখ্যা বাড়ানোর বিষয়। সেই জায়গাতে আমরা আসলে কতটা পারলাম বা আমাদের সেই সক্ষমতা কতটা তৈরি হলো, এবং ডক্টর মুজাহিরুল হক যে কথাটি বলছিলেন যে অ্যান্টিজেন টেস্টের ব্যাপার, সেটিই বা আমাদের এখানে গভর্নমেন্ট হয়তো নীতিগত অনুমোদন দিয়েছে, কিন্তু সেটি কবে থেকে আসলে চালু করা যাবে সেই বিষয়টি যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, দর্শকদেরও ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। তো আমি আসলে প্রথমে বললি যে গত কয়েকদিনে কিন্তু একটু উদ্বিগ্নের মধ্যে আমরা আছি, তাই না? যদিও জনগণের মধ্যে কিন্তু ওই রকম উদ্বিগ্নের ভাবটা নাই বা আতঙ্ক ভাবটা নাই। আমরা প্রশাসন নানা রকম ব্যবস্থা নিচ্ছে, কিন্তু আমরা উদ্বিগ্ন এই কারণে যে একটু সংক্রমণ হার বাড়ছে, আবার কিছুটা মৃত্যুর ঝুঁকি উঠানো গেছে। আজকেও কিন্তু বেশ 28 জন মারা গেছে, গতকাল একটু কম ছিল, তার আগের দিন 39 জনের মতো ছিল, তাই না? এর আগে আরো বেশি ছিল। আমরা ভাবছিলাম যে এটা কমে আসছে, তাই না? সংক্রমণ একটু কমার দিকে ছিল, হ্যাঁ, এখন আবার কমে যাচ্ছে, বাড়তেছে। সংক্রমণ বাড়লে তো মৃত্যুর ঝুঁকি বাড়তেই পারে আর কি। সুতরাং এটা একটু ভয়ের কারণ হয়ে দাঁড়াইছে আমাদের জন্য। তো এর মধ্যে কিন্তু অনেকে মারাও যাচ্ছেন, অনেক বিশিষ্ট ব্যক্তি জানেন অনেকে মারা। আমাদের কিন্তু ডাক্তার, শতাধিক ডাক্তার মারা গেছে, 104 জন ডাক্তার, স্বাস্থ্যকর্মী তারা মারা গেছেন, এবং অনেক বিশিষ্ট ব্যক্তি, অনেক সাধারণ লোক মারা গেছেন। তো আমি শুরুতেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। এখনও রোগীর সংক্রমণ বাড়ছে এবং হাসপাতালে অনেক রোগী কিন্তু ভর্তি, অনেকে আইসিইউতে আছে, ভেন্টিলেটরে। আমি তাদের দ্রুত রোগ মুক্তি কামনা করছি আর কি। টেস্টের কথা যেটা বলছেন জনাব প্রফেসর মাজার হক সাহেব কিন্তু সুন্দরভাবে বলছেন, আমি তো একমত। উনি যা বলছেন তাতে কোনো আমার কোনো দ্বিমত নাই। এটা ঠিক যে RT-PCR গোল্ড স্ট্যান্ডার্ড, কোনো সন্দেহ নাই, কিন্তু এটাও 100% কিন্তু পজিটিভ হয় না। অ্যারাউন্ড 70-70% মধ্যে কিন্তু পজিটিভ হয়, 30% কিন্তু রুগী হয়ে কিন্তু নেগেটিভ হতে পারে, এটা একটা সত্য। তো প্রথম দিকে একটা জায়গায় হয়তো RT-PCR জানেন তো, যেটা IDCR কিন্তু অনেক 116টা সেন্টারে কিন্তু হচ্ছে। টেস্টের সংখ্যা সেন্টার কিন্তু বাড়ানো হয়েছে, এটা সত্য আর কি। এবং এটা কিছুটা টাইমও লাগে, সময় লাগে, এটা পয়সা খরচ হয়, এটা ঠিক।
তারপর আবার লোকবল তো এরকম তৈরি করতে, লোকবল তৈরি মোটামুটি যে আসছে, হচ্ছে না তা না, কারণ শুরুতে তো একটাই ছিল, সেই হিসেবে তো কিছুটা বাড়ছেই। লোকজনই যেতে চায় না টেস্টে, বললেও অনেকে না করে। সেটার কারণ কি? হ্যাঁ, ওটা বলছি আমি, শুরুতে কিন্তু দেখছিলাম যে এই লম্বা লাইন একেবারে ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকে, তাই না? অনেকে অসুস্থ হয়ে আবার পড়ে গেছে, বিশেষ করে যারা বয়স্ক ভদ্র মহিলা, বাচ্চারা, তারা তো কী কষ্ট। বরং আমি তো ভয় পাচ্ছিলাম যে লাইন ধরে দাঁড়াইয়ে হয়তো সামনে একজন করোনা ভাইরাস বা ডাইনের পিছনে, ওর মধ্যে থেকে আবার সংক্রমণের ঝুঁকি না বাড়ে, এরকম অবস্থা কিন্তু শুরুতে ছিল। এখন সংখ্যা এত বেড়ে গেছে। একটা কথা আমি শুরুতেই বলে আসছিলাম যে আসলে আরটিপিসিআর তো এরাই কিন্তু আরও সময়, 4 দিন 5 দিন 10 দিনও সময় লেগে গেছে রেজাল্ট আসছে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। সেজন্য আমরা শুরু থেকে বলে আসছিলাম যে একটা র্যাপিড টেস্ট করা দরকার। দ্রুত টেস্টটা করতে পারলে জনগণের ভোগান্তি কমবে, পয়সা কম লাগবে, মানুষ উৎসাহ বোধ করবে, তাই তো? যেমন আরটিপিসিআর তো এখনও 2 দিন 3, কোনো জায়গায় 4-5 দিনের রিপোর্ট কিন্তু মিলে না, যদিও প্রাইভেট কিছু জায়গায় দ্রুত দেয়, তাও তো সময় লাগে। কিন্তু যদি যে অ্যান্টিজেন অ্যান্টিবডি টেস্টটা করা যায়, এটা কিন্তু র্যাপিড টেস্ট, এটা তো 15 থেকে 20 মিনিট বা 30 মিনিটে কিন্তু দেওয়া সম্ভব। খরচও কম লাগবে, খরচ কম, দ্রুত করা যাবে, লোকজনের হয়রানি কম, মানুষ কিন্তু উৎসাহ বোধ করতে বেশি। তো এই যে একটা হয়রানিমূলক টেস্ট আরটিপিসিআর, যদিও এটা খুবই ভালো, কোনো সন্দেহ নেই, একেবারে 100%, তো এটা করতে কিন্তু মানুষ আর করতেই চায় না, কারণ প্রথম থেকে মানুষ কষ্ট করছে, ভোগান্তি বাড়ছে, সেই জন্য ওই দিক থেকে কিন্তু বিমুখ হয়ে গেছে। আগে বললেও তারা রাজি না আর কি। সেজন্য আমি মনে করি, এখনও মনে করি যে অ্যান্টিজেন টেস্ট যেটা, এটা কিন্তু দ্রুত শনাক্তকরণের জন্য খুবই হেল্পফুল। এটা করা দরকার। অ্যান্টিবডি যদিও সার্ভিলেন্সের জন্য, এটাতে হয়তো একটু লেট, এটা আবার পরের দিকে, তো প্রায় 14 দিন আগে কিন্তু এটা পজিটিভ আসে না। তো অ্যান্টিজেন কিন্তু প্রথম কয়েকদিনের মধ্যে এটা পজিটিভ আসতে পারে। সুতরাং এটা যদি গভর্নমেন্ট বোধহয় নীতিগত সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে যে করবে, এটা করা উচিত, তাহলে আমার জনগণ কিন্তু একটু উৎসাহ বোধ করবে আর কি। এবং তাতে হবে কি, এই যে এখন যে টেস্ট করেন, যেমন যত বলা হয় যে এত হাজার টেস্ট করালো এতজন, এটা কিন্তু রিয়েল পিকচার না। আমার মনে হয় আরও কয়েক গুণ বোধহয়, আরও 10 গুণ বোধহয় রিয়েলি আক্রান্ত কিন্তু হয়ে গেছে। অনেকে টেস্ট করে না, হয়তো শনাক্ত তো হবে না। সুতরাং এটা কিন্তু রিয়েল। আমি মনে করি যে শনাক্ত কিন্তু, এটা শনাক্ত করানোর জন্য এই টেস্টটা দ্রুত চালু করা উচিত। তাহলে আমরা রিয়েল পিকচার পাবো যে দেশে আসলে কতজন আক্রান্ত। এই যা বলা হচ্ছে এটা কিন্তু রিয়েল আক্রান্ত, মানে কয়েক হাজার গুণ আরও বেশি আছে। আজকে যেমন কত প্রায় 2400, এরকম তো প্রায় 2000 উপর, তাই না? আরও টেস্ট করলে কিন্তু আমরা বুঝতে পারতাম কতজন আর কি। সুতরাং সেইটা যদি আমরা দ্রুত চালু করতে না পারি, তাহলে রিয়েল পিকচার কিন্তু আমরা জানতে পারবো না। তবে এটাও ঠিক, জনগণকে যেহেতু টেস্টের মধ্যে, আর জনগণকে একটা মানুষের মধ্যে বলতে পারেন একটা সহনশীল ভাব কিন্তু এসে গেছে। শুরুতে ভয়, ভীতি, আতঙ্ক ভাব যেটা ছিল, করোনা হলে কত ভয়, যে আমরা কত কিছুই তো এখানে, একজনের মারা গেলেও তো কাছে যেত না, তার ডেড বডি কাজ কেউ ছুঁতো না, তার জানাজার জন্য আমরাও তো বলছি, তাই না? বিভিন্ন সংস্থা থেকে বলা হচ্ছিল, 3-4 জন মিলে জানাজা করতো, অনেক গাইডলাইন ছিল, এগুলো কিন্তু মানুষ ভুলে গেছে। ইভেন যে বাপ মারা গেছে, ছেলে যায় না, বা ছেলে বাপ যাচ্ছে, তাই তো? প্রথম দিকে অনেকে আক্রান্ত যে হয়ে গেছে, এরকম ঘটনা তো আছে, ছেলে বাপকে জঙ্গলে ফালাই দিয়ে আসছে, রাস্তার ধারে ফালাই, এরকম তো হয়েছে। এবং কেউ মারা গেলে কাজ দিয়েও তো যেত না, বাসায় বন্ধ করে রাখতো, অনেকটা লকডাউন বা যাই বলেন, এরকম তো ছিল। এই ঘটনা তো কেউ বলেও না। আর আমরা এখন যে মানুষ মারা যাচ্ছে, তো কেউ আর বলেও না যে জানাজা পড়বে না, কাছে যাবে না, কবর, এইসব কিন্তু কেউ বলে না। কবর দেওয়া নিয়েও তো প্রবলেম হয়েছে, কিন্তু ওই জায়গায় কবর দিয়ে দেবে না, স্পেশাল জায়গায় করতে, এরকম ঘটনা কিন্তু ঘটছে। তার মানে রোগটা তো 8-9 মাস হয়ে গেল, মানুষের মধ্যে ভয় ভীতি কেটে গেছে, আতঙ্ক ভাব কেটে গেছে, তার মধ্যে একটা সহনশীলতা এসে গেছে। বিশেষ করে মানুষ তার জীবন বাঁচানোর জন্য, তার জীবিকার জন্য এই করোনাকে কিন্তু আর ভয় পায় না। যা হয় হবে, আল্লাহ ভরসা, যা হয় হবে, আল্লাহ যা করে করবে। এই জন্য একটা ঢিলা ঢালা ভাব বলতে পারেন, বলতে পারেন ড্যাম কেয়ার ভাব বা শৈথিল্য ভাব। এবং রাস্তাঘাটে চলে তো তাই মনে হয়, দেখে তো মনে হয় না দেশে এটা একটা কথা যে শুধু আমরা আমাদের দেশের মানুষকে ব্লেম দিচ্ছি, এটাও ঠিক না। সারা পৃথিবীতে কিন্তু এরকম, অনেক দেশে কিন্তু মিছিল হয়েছে, প্রসেশন হয়েছে, লকডাউন মানে না, এইসব স্বাস্থ্যবিধি এরকম ঘটনা কিন্তু ঘটছে। আমেরিকার মতো দেশে কিন্তু এরকম হয়েছে। আমি কয়েকদিন আগেও দেখছি রাস্তায় লোকজন শুয়ে পড়ছে, তার দোকান কাট খুলে দিতে হবে, ওরা লকডাউন, এরকম ঘটনা কিন্তু ঘটতেছে আর কি। ডক্টর মোজাহিরুল হক, আপনি শুনছিলেন, আপনি এইগুলোর সাথে অবশ্য বেশ কিছু বিষয় যুক্ত করবেন। পাশাপাশি যেটি বলা হচ্ছিল যে প্রথম দিকে আমাদের যে সক্ষমতা ছিল, এই কয়েক মাসে তো সেই সক্ষমতা কিছুটা বেড়েছে নিঃসন্দেহে। সেটি তো সেই জায়গাতে এসে দ্বিতীয় ঢেউ মোকাবেলায় আমরা আসলে কতটা প্রস্তুত হয়েছি, সেই বিষয়টিও যদি একটু বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমাদের যে সক্ষমতা বেড়েছে এতে কোনো সন্দেহ নেই, এবং সক্ষমতা বাড়ার সাথে আমাদের যে অভিজ্ঞতা, আমরা কিন্তু এখন অভিজ্ঞতা সমৃদ্ধ, এবং আমার সাথে আব্দুল্লাহ সাহেব একমত হবেন যে এই সময়ের মধ্যে আমরা যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেছি। আমাদেরকে মনে রাখতে হবে যে আসলে এই রোগটা 85% লোক তারা কিন্তু হোম কেয়ারে ভালো হয়ে যায়। হোম কেয়ার মানে
ডাক্তারের পরামর্শেই হোম কেয়ারে ভালো হয়ে যাবে 85% লোক। আর যে 15% লোক থাকে তাদের মধ্যে আপনার যে যারা একটা মিনিমাম ফ্যাসিলিটিস যেটা দরকার, যেমন ধরেন অক্সিজেনটা দরকার, একটা ন্যাজাল ক্যানুলা দরকার, অক্সিজেন মাস্ক দরকার, এই সুযোগ সুবিধাটুকু থাকলে কিন্তু আরও ধরেন এই যে বাকি যে 15% যাদের হসপিটালে নিতে হবে তার 10% কিন্তু এর মাধ্যমে ভালো হয়ে যাবে, থাকছে মাত্র 5%। এই 5% লোক হলো আমাদের রিস্কি পিপল, দে মাইট গো টু ক্রিটিক্যাল কন্ডিশন। এবং সেই অবস্থায় যেটা দরকার সেটা হলো আমাদের যে একটা প্রস্তুতির বিষয়, এবং যে তাদেরকে বাঁচাতে হলে আমাদের কি, কারণ আমাদের মৃত্যুটা যেটা দেখছি এটা কিন্তু বয়স্ক এবং যারা কোমরবিডিটি অন্য রোগ আছে, বার্ধক্যজনিত রোগসমূহ আছে, এইগুলি যাদের মধ্যে আছে তাদের মধ্যে মৃত্যু হারটা বেশি আমরা জানি। এবং সুতরাং এই আমাদের যেটা এই 5% লোককে বাঁচানো আমাদের সবচেয়ে বেশি মুখ্য উদ্দেশ্য থাকা উচিত। তাহলে কি করতে হবে? এইখানে আমাদেরকে মনে রাখতে হবে যে এই যে 15% লোক হাসপাতালে যাচ্ছে তার 10% কিন্তু উপজেলা হেলথ কমপ্লেক্সের মাধ্যমে চিকিৎসা দিয়ে আমরা ভালো করতে পারি। সেই জন্য কি দরকার? সেই জন্য আমাদের যে উপজেলা স্বাস্থ্য ব্যবস্থাটা আছে এই ব্যবস্থাটার মান উন্নয়ন করতে হবে এবং এইটা কার্যকর একটা ব্যবস্থা থাকতে হবে। সেখানে কি রাখতে হবে? আমি যেটা বললাম যে সেইখানে মিনিমাম ফ্যাসিলিটিসটা রাখতে হবে, কি অক্সিজেন সাপ্লাইটা রাখতে হবে, ন্যাজাল ক্যানুলা রাখতে হবে এবং অক্সিজেন মাস্ক রাখতে হবে, যাতে একটা লোক হোম কেয়ারে থাকা অবস্থায় যদি তার শ্বাসকষ্ট হয় তাহলে তাকে উপজেলা হেলথ কমপ্লেক্সে যেখানে আইসোলেশনের ব্যবস্থা আছে সেখানে এনে আমরা এই চিকিৎসা দিতে পারি। এবং তারপরে এদের মধ্যে থেকে কেউ যদি অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম বা এই ধরনের কোনো ক্রিটিক্যাল অবস্থায় চলে যায় তখন তার অক্সিজেন কনসেন্ট্রেশন যখন কমে যাবে তাদেরকে আমাদেরকে নিতে হবে ভেন্টিলেটরে এবং আইসিইউতে। এবং যেইটা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে প্রতিটি জেলায় আইসিইউর ব্যবস্থা থাকতে হবে, সুতরাং জেলা হাসপাতালগুলিতে। সুতরাং আমরা যদি জেলা হাসপাতালগুলিকে ভেন্টিলেটর এবং আইসিইউ ব্যবস্থাপনাটা রাখতে পারি আর পাশাপাশি যদি কনস্ট্যান্ট অক্সিজেন সাপ্লাইটা রাখতে পারি তাহলে আমরা কিন্তু মৃত্যু হার একেবারেই কমিয়ে আনতে পারি। এটা কিন্তু সম্ভব এবং আমরা কিন্তু এই অভিজ্ঞতাটা অর্জন করেছি এখন। কিন্তু করণীয়টা কি? করণীয়টা হলো যে দেশের বেশিরভাগ লোক 63% লোক গ্রামে বাস করে আর উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি তাদের সবচেয়ে কাছে। হোম কেয়ারে যারা ভালো হয়ে গেলেন ভালো, আর যাদের একটু খারাপ অবস্থা হবে তারা আইসোলেশনে যাতে উপজেলা হেলথ কমপ্লেক্সে আসতে পারেন। মানে প্রথম ধাক্কাটা উপজেলা হেলথ কমপ্লেক্সকে নিতে হবে। সেই জন্য আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি প্রস্তুত কিনা সেইটা হলো একটা, যেখানে সক্ষমতা বাড়াতে হবে যাতে একটা ইফেক্টিভ হেলথ কেয়ার সার্ভিস আমরা উপজেলা হেলথ কমপ্লেক্সে দিতে পারি। এখন আসেন আমরা একটা শিথিলতার কথা বলে আসছি। আমি শিথিলতার ব্যাপারটা আপনার কাছে শুনবো। আমি একটু উপজেলা হেলথ কেয়ার কি অবস্থা এটি একটু জনাব আব্দুল্লাহ স্যারের কাছে শুনে। ডক্টর এবিএম আব্দুল্লাহ বলছেন যে উপজেলা হেলথ কমপ্লেক্স যেগুলো আছে সেগুলোর আসলে যথাযথ যে ব্যবস্থা সেটি কতটা নিশ্চিত করা গেল বা যাচ্ছে? ধন্যবাদ আপনাকে। ওই পয়েন্টটা আসতেছি যে আপনি যে সক্ষমতার কথা বললেন ওটা আমি একটা পয়েন্ট অ্যাড করি। সক্ষমতা অভিজ্ঞতা আসলে তো থেকে সবাই শিখি আমরা, তাই তো শুরুতে তো আমরাও ভয় পেতাম, ডাক্তারও ভয় পেত না, ডাক্তার না স্বাস্থ্যকর্মী কমদের বিরুদ্ধে কমপ্লেন কিন্তু কম না। এই মার্চ এপ্রিলের দিকে বলতো দূর থেকে ছুঁড়ে ডাক্তার কাছে যায় না, নার্সরা যাইতোই না, হাত তো ধরতোই না। হ্যাঁ, ওষুধ যেটা বলেন ছুঁড়ে দিত, ইভেন খাওয়া যে দিয়ে আসতো ওই দরজার মধ্যে। অনেকে তো টায়ার্ড, দুর্বল, কাহিল, উঠতে পারে না, খাইতেও পারতো না, যাই আনতে আনতে পড়ে গেছে, অনেকে বাথরুমের কাছে গিয়ে এরকম ঘটনা কিন্তু ঘটছে। তো যাই হোক, এগুলো কিন্তু আমরা আসলেই কাটিয়ে উঠছি। আমাদের ডাক্তাররা, নার্সরা বা স্বাস্থ্যকর্মী আমি মনে করি যথেষ্ট দক্ষ, যথেষ্ট অভিজ্ঞ হয়ে গেছে, অভিজ্ঞতা অর্জন করছেন তারা। এবং আমরা কিন্তু খুব ভালোভাবেই ম্যানেজ করছি। আসলে পৃথিবীর অনেকের দেশের যদি কম্পেয়ার করেন তুলনামূলক আমাদের দেশে মৃত্যুর হার কিন্তু অনেকটা কম, এটা অস্বীকার করবে। যেমন আমেরিকাতে তো মানে তো 2.5 লাখ ছাড়াই গেছে, কিন্তু আমাদের 6,000 কষ্ট হয়েছে, তাই তো। সেই হিসেবে কিন্তু আপনি অন্যান্য দেশের সঙ্গে তুলনা করে দেখেন, এটাও অবশ্যই আল্লাহর রহমতে বটে। আমাদের দেশের আল্লাহর রহমত তো অবশ্যই আছে, এটা ঠিক, আমরা তো কাটিয়ে উঠছি। তবে যেটা বললেন উপজেলার কথাটা আমি বলি, তো উপজেলার একটা প্রবলেম যেটা হলো এই যে শহরেই যদি দেন, ইভেন ঢাকা শহরেও যে যানজট, রাস্তাঘাটে দেখা যায় মানুষ গায়ের উপরে গা দিয়ে, কাঁধের উপরে গা দিয়ে, ইভেন হসপিটালে আউটডোরে যদি যান, ওই শারীরিক দূরত্ব যেটাকে আমরা বলি, এসবের কোনো মাস্ক পরে না, বালাই তো না, এটা শারীরিক দূরত্ব মেনটেন করে না, এগুলো তো সত্য। গ্রামে গঞ্জে মানুষ, আমার ধারণা করোনা অনেকে বিশ্বাস করে না, জানেও না, অনেক জায়গায়, সবার কথা দোষ দিব না আমি, ওরা বলে এসব কিছুই নাই, করোনা কিছুই নাই। দেখা যায় যে মাস্ক পরে সামনে গেলে ওনারা এমন ভাবে তাকায় থাকে মনে হয় যে মাস্ক পরেছেন উনি আক্রান্ত। ঢাকা শহরে 10-20% লোকে মাস্ক এখন পরে না। আর গ্রামে, ঢাকার বাইরে বা বড় বড় শহরের বাইরে
আমার 90% লোক মাস্ক পরেও না, জানেও না, বুঝেও না, পড়তেও চায় না। সুতরাং তারা যে করোনা আছে এটা কিন্তু আসলে মনেই করে না যে সে করোনা আছে। এই তো হচ্ছে অবস্থা। তো এখন যেটা বলছেন যে মানুষ তো মনেই করে না, গা ছাড়া ভাব, তার করোনা আছে। অনেকে হয়তো মেজরিটি কিন্তু এমনি ভালো হয়ে যায়, হয়তো সর্দি কাশি জ্বর হলো 80-85 কিন্তু এমনি ভালো হয়ে যায়, মেজরিটি কিন্তু ভালো হয়ে যায় না, সেটা উনিও বলেছেন, কিন্তু যেই 5% কথা বলছি আমরা, 10 বা 10-20% লোকের হয়তো ডাক্তার কাছে যেতে হয়, তার মধ্যে 1-5% হয়তো ভেন্টিলেটর লাগে, কিন্তু মেজরিটি মানুষের ভালোই তো হয়ে যাচ্ছে। আর গা ছাড়া ভাব তো মানুষের মধ্যে আছেই। আর মানুষের জীবন বাঁচানোর স্বার্থে ওই করোনার জন্য ইভেন যে আমরা লকডাউনের কথা বললাম, আমাদের মধ্যেও কেউ কিন্তু আজকে লকডাউনের কথা তুলেও না, আর বলেও না, এসব বলেও না। তার মানে আমাদের মধ্যেও কিন্তু ওই মানে সহনশীলতা এসে গেছে, আমরা কিন্তু দাবিও করছি না। অনেক জায়গায় কিন্তু আমিও বলি না যে লকডাউন আবার চালু করে, কিন্তু আমরা বলছি না, যদিও পৃথিবীর অনেক দেশে কিন্তু এটা চালু হয়ে গেছে। সুতরাং আমার মনে হয় যে আমাদের উপজেলার ডাক্তার যারা আছে, ডাক্তারদের তো অভিজ্ঞতা অবশ্যই আছে, তবে সুযোগ সুবিধা একটু বাড়ানো উচিত, এটাও সত্য। যেন অত প্রাথমিক ম্যানেজমেন্টগুলো যদি উপজেলা লেভেলে হয়, তাহলে দেখবেন যে জেলা সদরে একটু লোডটা কমবে। বিশেষ করে ঢাকা শহর বা বড় বড় শহরে যে হাসপাতালগুলোতে রুগী, কিন্তু হাসপাতালে যথেষ্ট ভিড় আছে, প্রাইভেট বলেন সরকারি, বিশেষ করে বড় বড় শহরে কিন্তু যথেষ্ট ভিড় এখনও আছে। তার মানে ওই লোকগুলিতেও হয়তো ভালো চিকিৎসা পায় না, বা ওইরকম হয়তো আস্থা অর্জন হয় নাই, তারা তো বড় বড় হাসপাতালে আসতে চাইবেই। সেই জন্য সুযোগ যদি আরেকটু বাড়ানো যায়, তার মানে প্রাথমিক চিকিৎসাগুলো আব্দুল্লাহ, আমি আসবো আপনার কাছে এবং আরেকটা প্রশ্ন নিয়ে আসবো। সেটি হচ্ছে, যেই শৈথল্যের কথা বা শিথিলতার কথা আমরা বলছি, সেটি প্রশাসনের পর্যায় থেকে বা সরকারি পর্যায় থেকে যখন ডাক্তারদের প্রতি যেই কনসেন্ট্রেশনটা প্রথম দিকে দেয়া হয়েছিল, আমি বলছি যে তাদের রেসিডেন্সের ব্যাপার, ফুডিং, লজিং, সেই সব ব্যাপারগুলো যত কনসেন্ট্রেট করা হয়েছিল যেভাবে, ক্রমে ক্রমে সেগুলোর থেকেও যখন গভর্নমেন্ট দূরে সরে এসেছে অন্যান্য জায়গায়, তখন সাধারণ মানুষের ভিতরেও এই পারসেপশন ক্রিয়েট করেছে কিনা যে এখন হয়তো জিনিসটা একেবারেই স্তিমিত হয়ে গেছে, বা সে কারণেই হয়েছে কিনা, সেই বিষয়গুলো আপনি বলবেন। আমি একটু ডক্টর লালিন চৌধুরীর কাছে যাব। ডক্টর লালিন চৌধুরী, যে কথাটি আমরা বলছিলাম, গত কয়েকদিন থেকে আমরা দেখছি মাস্ক পরার বিষয় নিয়ে জরিমানা হচ্ছে বা সচেতন করার ব্যাপার তৈরি হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে কেবলমাত্র সরকারিভাবে প্রশাসন দ্বারা এই সচেতনতা তৈরি করা সম্ভব না? জনগণের কিংবা জনপ্রতিনিধি যারা আছে স্থানীয়ভাবে, তাদেরও এই বিষয়গুলো উদ্বুদ্ধ করা, বা যেসব রাজনৈতিক বিভিন্ন দলের যারা অঙ্গ সংগঠন আছে, স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তাদেরও সমভাবে এই কাজগুলোতে এগিয়ে আসা দরকার বলে মনে করেন? ধন্যবাদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা প্রতিরোধী লড়াইয়ে প্রথম যে কৌশলটির কথা বলেছে সেটি হচ্ছে কমিউনিটি এনগেজমেন্ট, অর্থাৎ জনগণকে সম্পৃক্ত করতে হবে। কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশে অনেক কিছু হলেও এই সাধারণ মানুষজনকে করোনা প্রতিরোধী লড়াইয়ে সম্পৃক্ত করার কাজটি একদমই হয়নি। ঢাকায় ধরুন, যখন রাজারবাগে লকডাউন দেয়া হয়েছিল, অথবা টোলারবাগে যখন আমরা একটি মডেল গড়ে তোলা হয়েছিল, সেখানে কিন্তু লোকজন এনগেজড হয়েছিল এবং সেখানে আমরা সফলতা দেখেছি। কিন্তু তারপরে আমলাতান্ত্রিক এবং জটিলতা করোনা প্রতিরোধী কার্যক্রমে আমলাতান্ত্রিক দৃষ্টিভঙ্গির প্রাধান্য পাওয়ার কারণে এগুলো কিন্তু বাদ হয়ে গেল। ফলে কি দাঁড়ালো? মানুষজনকে বিচ্ছিন্ন রেখে শুধুমাত্র প্রজ্ঞাপন জারি করে, সার্কুলার দিয়ে বা নির্দেশ দিয়ে মানুষকে করোনা প্রতিরোধী লড়াইয়ে সামিল করার চেষ্টা করা হলো, যে কারণে কিন্তু কমিউনিটি এনগেজমেন্টের জায়গাটায় আমরা সফল হইনি। এ কারণে আমরা একদম শুরু থেকে বলে এসেছি, মাস্ক পরা এবং স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মানুষজনকে উদ্বুদ্ধ করার জন্য সর্বস্তরের মানুষ, রাজনৈতিক, অরাজনৈতিক, সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক নেতা থেকে সক্রিয় মানুষ থেকে শুরু করে সবাইকে যুক্ত করে একটি ব্যাপক প্রচার অভিযান শুরু করা, যে কাজটি আজকের দিন পর্যন্ত করা হয়নি। দ্বিতীয় আরেকটা ব্যাপার আমরা ভুলে যাই, মানুষ টেস্ট করতে চায় না কেন? আমরা সবাই জানি অনীহা। কেন অনীহা? এই কারণটা কিন্তু আমরা খুব সন্তর্পণে এড়িয়ে যাই। দেখুন, একটি টেস্ট যখন মানুষ করার জন্য আগ্রহী ছিল, তখন কি করা হলো? এই আগ্রহকে থামানোর জন্য মূল্য নির্ধারণ করা হলো। আপনার আমার সবার মনে আছে, সবাই আমরা একযোগে এটির প্রতিবাদ করেছিলাম। সেই প্রতিবাদের কারণে নির্ধারিত মূল্যটা একটু কমলো, কিন্তু মূল্য নির্ধারিত রয়েছে। কোনো একজন মানুষ সরকারি কেন্দ্রে যেখানে টেস্ট করা হয় গিয়ে একদিনে কোনো পরীক্ষা করতে পারবে না। একদিনে যাবে, গিয়ে তার নাম লেখাবে, নাম সিরিয়াল নিয়ে আসবে, পরদিন যাবে। যাওয়ার পরে রিপোর্ট পেতে এখনো গতকাল পর্যন্ত 3 থেকে 6 দিন দেরি হয়।
লক্ষ্য করুন 3 থেকে 6 দিন দেরি হয়। তাহলে কি দাঁড়াচ্ছে? মানুষ ভুগছে। এবং আরেকটি বড় ব্যাপার হচ্ছে, যেসব জায়গায় পরীক্ষা করা হয় সেখানে তো একটা টেস্ট বান্ধব, মানুষ বান্ধব একটা পরিবেশ থাকবে। অধিকাংশ জায়গায় হচ্ছে রিপালসিভ, মানুষকে বিকর্ষণ করে, দূরে ঠেলে দেয়, এই টাইপের একটি পরিবেশ। মানুষজন এই জন্য টেস্ট মুখী হচ্ছে না। আমরা জানি যদি একটি রোগীও শনাক্ত হওয়ার বাইরে থাকে, সে কিন্তু রোগ ছড়াতে থাকবে, যেটি আমরা অস্ট্রেলিয়ার অভিজ্ঞতা থেকে, আমরা ভিক্টোরিয়ার অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি। এই কারণে একটি টেস্ট বান্ধব পরিবেশ গড়ে তুলতে হবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হলো আমাদের হাসপাতাল এবং এই চিকিৎসার সাথে যুক্ত যে স্বাস্থ্যকর্মী, নার্স, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে যুদ্ধকালীন নিবেদিত হওয়ার মতো একটি মানসিকতার থেকে। কিন্তু দুর্ভাগ্যক্রমে এই জায়গাটিতে আমরা দেখছি যে নার্স এই সেক্টরটা তো আমাদের দেশে পুরোপুরি উপেক্ষিত। ডাক্তাররা একটু হইচই করতে পারে, কিন্তু সেখানেও আমরা দেখেছি, আপনি যেটা উল্লেখ করেছেন, যে তাদের নানা সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে এমন একটা কোণঠাসা অবস্থায় হচ্ছে। যদি দ্বিতীয়বার একটি আবার চূড়ান্ত সংক্রমণ হয়, আমি ভয় পাচ্ছি এই গত 8 মাসে 7 মাসে ডাক্তাররা যে অভিজ্ঞতা অর্জন করেছে, সেই অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য উদ্যম এবং নিবেদন সেটি থাকবে কিনা। আমি মনে করি, আমি নিশ্চিত যে প্রফেসর আব্দুল্লাহ, এবিএম আব্দুল্লাহ সাহেব এবং প্রফেসর মজনুল হক সাহেব আমার সাথে একমত হবেন যে এই জায়গাটিতে সরকারের পক্ষ থেকে কাজ করা দরকার। কারণ শুনি ডক্টর এবিএম আব্দুল্লাহর কাছে যে কাজ করার বিষয়টি আসলে যেটি বলছিলেন, যে ডাক্তার, নার্স, বিশেষ করে স্বাস্থ্যকর্মী যারা আছে তাদেরকে মোটিভেট করার জন্য বা তারা যাতে উদ্যোগী হয়ে আসে, সেই বিষয়টিতে আসলে কাজ করবার রয়েছে। বললেন কথা তো ঠিকই আছে। প্রথম কথা তো এটা তো ফ্রন্টলাইন ফাইটার তো তারাই, তাই না? ফ্রন্টলাইন আমি তো অনেকের উল্লেখ করছি আমি, যদিও স্বাস্থ্যকর্মী, ডাক্তার না, শুধু ডাক্তার না, স্বাস্থ্যকর্মী সবাই, আরও যেমন হসপিটাল যারা কাজ করে, তাই না, তৃতীয় শ্রেণী, অনেকেই কিন্তু ওয়ার্ড বয়, সবারই কিন্তু দরকার এখানে। ইভেন অ্যাম্বুলেন্স যে চালক, যে সেই ড্রাইভার, টিম ওয়ার্ক, তাই না? সবার তো একটু লাগবে, এটা তো তারা তো ফ্রন্টলাইন ফাইটার। তাদের বলতে পারেন তাদের নিরাপত্তা, তাদের সুরক্ষা, তাদের সুযোগ সুবিধা, এগুলো কিন্তু দরকার আসলে। ইভেন শুরুতেই আমি তো প্রধানমন্ত্রী কিন্তু ঘোষণাও দিচ্ছেন, আমি তার সঙ্গে কথাও বলছি, যে ডাক্তারদের প্রণোদনা বা এই যে ধরেন এই যে করা ঝুঁকি ভাতা বা এগুলো তো দেওয়া উচিত, এবং তার তো রাজে ডিক্লারেশন দিচ্ছেন। ইভেন কেউ মারা গেলে তার জন্য তো যা ডিক্লারেশন দেওয়া আছে। শুধু তাই না, ডাক্তারদের স্বাস্থ্য বিমার আওতায় আনা উচিত। তার ঝুঁকি ভাতা, প্রণোদনা, স্বাস্থ্য বিমার, এগুলো যদি আওতায় আনা যায়, তাহলে কাজ করতে তারা কিন্তু উৎসাহ বোধ করবে। শুরুতে একটা প্রবলেম ছিল, আপনি জানেন, এই ডাক্তারদের যে জিনিসপত্র দেওয়া নিয়ে, যে পিপি বলেন, মাস্ক, এগুলো নিয়েও কিন্তু প্রবলেম ছিল, তাই না? কোয়ালিটি খারাপ, অনেক রকমের সমালোচনা কিছু হয়েছে, যদিও ওটা আমরা অনেকটা কাটিয়ে উঠছি। শুরুতে এগুলো তো আমরা অনেকে জানতামও না, এটাও সত্য। তবে এদের অনেক তো দুর্নীতি বা এরকম ঘটনা তো ঘটছেই, আমাদের চোখের সামনে ছিল বা এখনও হয়তো বা আছে, চলছে। এগুলো কিন্তু মূলোৎপাটন যদি না করা যায়, তাহলে তো ডাক্তাররা উৎসাহ বোধ করবে না। ডাক্তারের প্রথমে নিরাপত্তা দরকার, সিকিউরিটি দরকার, তার যে মানসম্মত যে পিপি, এগুলো যদি না হয়, যেটা আগে ছিল, এগুলো তো ব্যবস্থা করতে হবে তাদের। এবং স্বাস্থ্যযোগী ভাতার যেগুলো বললাম, এগুলো যদি দেওয়া হয়, তাহলে তো কাজ, যেমন অভিজ্ঞতা যেটা আছে, অভিজ্ঞতা করার সুযোগ তো করায় দিতে হবে। তা নাহলে তো ওই অভিজ্ঞতাগুলো কাজে লাগানো যাবে না। এই ব্যাপারে তো কর্তৃপক্ষের দায়িত্ব তো যথেষ্ট বেশি। যদি কর্তৃপক্ষের দায়িত্ব নিয়ে না কাজ করে, তাহলে তো উৎসাহ তো অনেকে হারাইতে তো পারে। ঝুঁকি তো আমাদের রয়েই গেছে। কারণ সবাই যে আমরা বলছি সামনে শীত, দ্বিতীয় ঢেউ চলছে, সংক্রমণের হার বাড়বে। ইভেন মাননীয় প্রধানমন্ত্রীও তো বলছেন, উনি তো আর এমনি বলেন নাই, চিন্তা ভাবনা করেই তো বলছে যে সামনে একটা বাড়তে পারে, ঝুঁকি আছে আমাদের। সুতরাং ঝুঁকি থাকলে সেটা তো আমাদেরকে মোকাবেলা করতে হবে। তো মোকাবেলা করলে আমাদের যে ফ্রন্টলাইন ফাইটার, তাদের দিকে তো অবশ্যই নজর দিতে হবে আর কি। যেমন শুধু তাই না, আমি তো ডাক্তার, আমাদের স্বাস্থ্যকর্মী শুধু তারাই কিন্তু ফ্রন্টলাইন ফাইট না। আমি তো বিভিন্ন সময় বলছি, যারা নিরাপত্তা কর্মী, পুলিশ, তারাও ফ্রন্টলাইন ফাইটার। পুলিশ তারাও তো বিভিন্ন জায়গায় আইন শৃঙ্খলা রক্ষার জন্য তাদেরকে যেতে হয়, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। এমনকি সাংবাদিক ভাই যারা, তারাও কিন্তু ফ্রন্টলাইন ফাইটার। বিভিন্ন জায়গায় এখনও তো সংবাদপত্র কালেক্ট করছে। আমরা প্রিন্ট মিডিয়া বলেন, ইলেকট্রনিক মিডিয়া বলেন, টেলিভিশন বলেন, যারা সংবাদপত্র কর্মী, তারাও তো, আমি তো মনে করি তাদেরও নিরাপত্তা, সুরক্ষা তাদেরও তো দরকার। একটু কথা উঠেছে যে সচেতনতার বিষয়টা আছে, সেখানে শিথিলতার একটা বিষয়। দেখুন, এইটা সমন্বিত একটা কাজ। জনগণ তারা সচেতন হতে হবে, আর সচেতন হলেই শুধু হবে না, সচেতনতা নিয়ে কাজটা করতে হবে, স্বাস্থ্যবিধিটা মানতে হবে।
এখন এই জায়গায় একটা জিনিস আমাদের লেনি সাহেবও বলেছেন যে WHO বলেছে কমিউনিকেশন অ্যান্ড কমিউনিটি এনগেজমেন্ট। কমিউনিকেশনটা হলো সচেতনতার জন্য, আর কমিউনিটি এনগেজমেন্টটা হলো তাদেরকে উদ্বুদ্ধ করে, মোটিভেট করে, সম্পৃক্ত করা। সুতরাং এই জায়গাটায় ক্লিক করেনি বলতে আমি এটা বোঝাচ্ছি যে সচেতনতাটা জায়গায় পাবলিকের মধ্যে যে শিথিলতা দেখা আছে তার ভিন্ন ভিন্ন কারণ আছে, কিন্তু সচেতন নাগরিকরা তো স্বাস্থ্যবিধি মানছেন, আর যারা মানছেন না তাদের জন্য সরকার এই যে বর্তমানে যে ব্যবস্থা নিয়েছেন এই ব্যবস্থাটা অনেক আগেই নেওয়া উচিত ছিল। তাহলে হতো কি জনগণ জরিমানা বা শাস্তিমূলক ব্যবস্থার ভয়ে হলেও যারা মানছে না তারা মানত, আর জনগণকে সম্পৃক্ত করতে পারলে সমাজের কি হতো, সমাজ নিজেই তার জনগণকে নিয়ন্ত্রণ করত যাতে তারা স্বাস্থ্যবিধি মানে। এই জায়গাটায় একটা বড় গ্যাপ রয়ে গেছে। আমার মনে হয় সরকারের এখন যেটা উচিত হবে প্রাথমিক কাজ হিসাবে যে জনগণকে সম্পৃক্ত করে জনগণের মাধ্যমেই যাতে এই স্বাস্থ্যবিধি মানানোটা যায়। এটা হলো একটা কথা। আরেকটা কথা মনে হচ্ছে মেসেজের ব্যাপারটা। সচেতনতার জন্য একটা কথা, তিনটা জিনিস মনে রাখতে হবে। রাইট মেসেজ, মানে সঠিক মেসেজটা যেতে হবে, রাইট টাইমে, সঠিক সময়ে, এবং টু দ্য রাইট টার্গেটেড পিপল। এখন বাংলাদেশের জনগণের কাছে প্রথম মেসেজ যেটা গিয়েছিল আপনাদের সবার মনে আছে, দ্যাট ওয়াজ এ রং মেসেজ। আপনি যেখানে লকডাউনে যাওয়ার কথা আপনার, সেখানে আপনি বলেছেন ছুটি। দিস এ রং মেসেজ। রাইট টাইমে দিয়েছেন ফর দ্য রাইট পিপল, বাট দ্যাট ওয়াজ এ রং মেসেজ। মানুষ কিন্তু চলে গেছে আপনার কক্সবাজার এবং অন্যান্য। এটা বলে আমি যেই জায়গাটায় আসতে চাচ্ছি সেটা হলো যে আমাদের টিকার বিষয়টা, যেটা টিকার বিষয়টা আপনি বলবেন। আরেকটি বিষয় আমি একটু, এই যে মানুষ টেস্টে আগ্রহী হচ্ছে না কেন, আমরা পরবর্তীতে যে র্যাপিড টেস্টের কথা বলছি সেগুলোতেই বা কতটা আগ্রহী হবে যদি সেই বিদ্যমান বিড়ম্বনা থাকে, সেই ধরনের জটিলতা থাকে, সেই জায়গাটা যদি একটু। এখানে তিনটা কথা মনে রাখতে হবে: অ্যাক্সেসিবল, অ্যাভেলেবল, অ্যাফোর্ডেবল। তিনটা এ। তার মানে জনগণের কাছে এটা অ্যাক্সেসিবল, কাছাকাছি নিতে হবে। তার মানে আমি বলেছি যে উপজেলায় যদি এটার ব্যবস্থা থাকে, অ্যাভেলেবল করতে হবে। তার মানে এই টেস্টটা, PCR টেস্ট সব জায়গায় ডিস্ট্রিক্টে আমরা অ্যাভেলেবল করতে পারিনি, আর উপজেলা পর্যায়ে আমাদেরকে অ্যান্টিজেন টেস্টটা, র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা অ্যাভেলেবল করতে হবে। অ্যাফোর্ডেবল, আবদুল্লাহ সাহেব বলেছেন, সস্তা এবং খুব তাড়াতাড়ি হয়। এইটা করলে আমাদের যেটা হবে সেটা হলো দেশের কোটি কোটি মানুষ কিন্তু এইটার জন্য আগাই আসবে। আর যে ব্যারিয়ারগুলি আছে, আপনি দেখেন অস্ট্রেলিয়ার কথা মেনশন করেছেন লেলিন সাহেব। অস্ট্রেলিয়াতে $300 দেওয়া হয় যদি আপনি টেস্ট করান, উৎসাহিত করার জন্য। ইভেন আমার মনে হয় নেপালেও তাদেরকে কিছু ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেওয়া হয়, ইনসেন্টিভ দেওয়া হয়। সুতরাং আমাদেরকে যেটা চেষ্টা করতে হবে যে একজন লোকও যাতে টেস্ট ছাড়া না থাকেন। তার মানে একজন লোকও যদি অশনাক্তকৃত থেকে যান, তার মাধ্যমে কিন্তু এইটা আবার ছড়াবে। সুতরাং আমাদেরকে নিশ্চিত করতে হবে যে সবাইকে শনাক্ত করা। এই জন্য যত বেশি টেস্ট আমরা বাড়াতে পারি, যত রকমের টেস্ট বাড়াতে পারি, এই আইডেন্টিফিকেশনের জন্য আমাদেরকে কিন্তু সেটা করতে হবে। জি, টিকার বিষয়টি যেটি বলছেন। জি, টিকার বিষয়টা হলো আমরা কিন্তু এখন অনেকেই জানি টিকার থার্ড ফেজে কিন্তু অনেকেই পৌঁছে গেছেন এবং অনেকে টিকার কার্যকারিতা সম্বন্ধে বলেছেন। কিন্তু মানুষের শরীরে টিকা দেওয়ার জন্য, যেটা হিউম্যান ভ্যাকসিন বলি আমরা, তো এখন হিউম্যান ভ্যাকসিনের জন্য চেষ্টা, তার জন্য তিনটা জিনিস আবার মনে রাখতে হবে। একটা হলো, প্রথম হলো এটা মানসম্মত হতে হবে। দ্বিতীয় যেটা সেটা হলো কার্যকর হতে হবে। আর তৃতীয় যেটা আমাদেরকে মনে রাখতে হবে সেটা হলো যে আমাদের কোনো নন হ্যাজার্ডাস, মানে এটা শরীরে কোনো ক্ষতি করবে না, সেটা যে বয়সেরই হোক না কেন। তো এখন তৃতীয় পর্যায়ের টেস্টের মাধ্যমে আমরা এই তিনটা জিনিস যদি নিশ্চিত করতে পারি, তাহলে সেই টিকাটা প্রথম যেটা হবে সেটা হলো ইমার্জেন্সি ইউজের একটা অথরাইজেশন পাবে, এবং সেটা কিন্তু পেয়েছে অনেকেই, যার জন্য আজকে টেস্টটা করতে পারতেছি। এখন যেটা করতে হবে সেটা হলো আমাদের আরও 2টা স্টেজ বাকি আছে। এইটার অ্যাপ্রুভালের জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং সিডিসি মানে সিডিসি আমেরিকা না, শুধু সিডিসি আদার কান্ট্রিজ ইনক্লুডিং চায়না, এরা যখন এইটাকে অ্যাপ্রুভাল দেবে তখন এইটার আরেকটা অ্যাপ্রুভাল লাগবে, সেটা হলো মার্কেটিং অ্যাপ্রুভাল। এই যে এই দুটা পর্যায়ে কিন্তু শেষ হতে সময় লাগবে, দুটো জিনিস। তৃতীয় যেটা লাগবে, বাংলাদেশের মতো দেশে, যে কোনো দেশে তাদের একটা রেগুলেটরি অথরিটি আছে। বাংলাদেশে কোনো টিকা আমার শরীরে দেওয়ার আগে আমি দেখব যে বাংলাদেশের রেগুলেটরি অথরিটি আমার এই টিকাটা, বাইরের এই টিকাটা আমাকে দেওয়ার জন্য অ্যালাউ করেছে কিনা। তার মানে বাংলাদেশে বিএমআরসি না, বিএমআরসি না, এটা করবে রেগুলেটরি বডি আলাদা, আমাদের ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। সুতরাং আমাদেরকে এই যে তিনটা পর্যায়ে আছে আমি বললাম, একটা অ্যাপ্রুভাল বা লাইসেন্সিং,
তারপরে মার্কেটিং লাইসেন্সিং অ্যান্ড অ্যাপ্রুভাল, আর তারপরে যেই কান্ট্রির মানুষদেরকে দেওয়া হবে তাদের কান্ট্রির যে রেগুলেটরি বডি তাদের অথরাইজেশন। এটার পরে যেটা হবে সেটা হলো আমাদের প্রকিউরমেন্টের বিষয়। কিন্তু বাংলাদেশ সরকার যে কাজটা করে ফেলেছে সেইটা হলো একটা চুক্তিতে অলরেডি ইন্ডিয়ান সেরাম ইনস্টিটিউটের সাথে একটা চুক্তিতে চলে গেছে একটা টিকাটা কেনার জন্য। এটা কিন্তু ঠিক হয়নি তড়িঘড়ি করা, কারণ এইটা এখনো ডব্লিউএইচওর অ্যাপ্রুভাল পায়নি, এটা সিডিসির অ্যাপ্রুভাল পায়নি, বাংলাদেশের রেগুলেটরি অথরিটির অ্যাপ্রুভালও পায়নি। জি, থ্যাংক ইউ। জি, ডক্টর এবিএম আব্দুল্লাহ, টিকার বিষয়টি। টিকা নিয়ে আমি একটা কথা বলছি, আসলে পৃথিবীর এর আগে যত টিকা হয়েছে এত তড়িঘড়ি করে কিন্তু কোনো টিকার আবিষ্কারের জন্য কি এত উঠে পড়ে লাগা নাই, তাই না? পৃথিবীর অনেক সংস্থা কিন্তু উঠে পড়ে লাগছে, তবে কয়েকটা ধরেন ফাইনাল স্টেজে আছে, এটা ঠিক। এবং কেউ কেউ তো দাবি করছে, যেমন মডার্না তো বলছে 95% এফেক্টিভ, তাই না? অক্সফোর্ড বলছে তাদেরটাও বলো, ইভেন রাশিয়ারটা, চায়নারটা, ইভেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া যে তারাও তো বলছে এফেক্টিভ। তো আমি মনে করি যে টিকা সেটা আমি বিভিন্ন সাথে কথা বারবার বলছি, টিকা আমাদের দেখতে হবে যে ভ্যাকসিন যেটা আসবে এটা কোনো কার্যকরী হয়, এটা দেখতে হবে। পার্শ্ব প্রতিক্রিয়াহীন যেন হয়, মানে সাইড ইফেক্ট যেন নয়, পার্শ্ব প্রতিক্রিয়াহীন। আর তৃতীয় যেন অ্যাফোর্ডেবল হয়, জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে যেন থাকে। এইটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে, কারণ নতুন জিনিস যে কোনো টিকা কিন্তু সাইড ইফেক্ট থাকতেই পারে। আমরা এনশিওর না করে মানুষের দেহে ঢোকানো কিন্তু মুশকিল। যদিও তারা এই জনগোষ্ঠীর উপর অ্যাপ্লাই, মানে পরীক্ষণটা তারা তো অ্যাপ্লাই করে বলছে তারা কার্যকারিতা পাচ্ছে, এটা তো ঠিক, তারপরেও তো সময় লাগবে। এছাড়াও আমাদের কিছু আনুষঙ্গিক কাজ কিন্তু আছে, ফ্রেমওয়ার্ক বলে, যেটা আমি আগেও বলছি, যেমন ধরেন এই টিকাগুলি সংরক্ষণের ব্যবস্থা কিন্তু নিতে হবে, তার জন্য কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত এবং নিচ্ছে আশা করি আমি, কারণ টেম্পারেচারের ব্যাপার আছে, কোনোটার -20, কোনোটার 70 ডিগ্রি পর্যন্ত আছে। চেষ্টা সংরক্ষণ ক্ষমতা আমাদের কতটুকু আছে, আমাদের টিকা নিয়ে কিন্তু সুনামও আছে, মানে প্রধানমন্ত্রী একটা ইয়েও পাইছেন জানেন আপনার, ভ্যাকসিনের উপাধি পাইছেন। তো এর আগে অন্য টিকাগুলোতে কিন্তু আমাদের সুনাম আছে, আশা করি সেটা হতে পারে, কিন্তু এগুলো আমাদের করতে হবে। এছাড়া কিছু আনুষঙ্গিক জিনিস রাখবে, এমনকি ম্যান পাওয়ারও রেডি করতে হবে, কারণ টিকা আসতেই তো তারা হরে কথা দেওয়া যায়, লোক তো রেডি রাখতে হবে। আরেকটা কথা আমি বিভিন্ন সময় বলছি যে টিকা আসলেও যেমন যে একটা চুক্তি হয়েছে অক্সফোর্ডের সঙ্গে, 3 কোটি ডোজ আসবে, 3 কোটি, কিন্তু পাবে কিন্তু 1.5 কোটি, 2টা ডোজ লাগবে, 1.5 কোটি। সবাইকে তো একসাথে দেওয়া সম্ভব না, সুতরাং কাদেরকে দিব প্রায়োরিটি, সেটার তো একটা অগ্রাধিকার ভিত্তিক আমরা ঠিক করে রাখব। আমি তো বিভিন্ন সময় প্রপোজাল দিছি যে প্রায়োরিটি বলতে একটা গ্রুপ হলো যে বয়স্ক এবং যারা কোমরবিড, বিভিন্ন রোগে ভোগে, ডায়াবেটিস, হাই প্রেশার, ক্যান্সারের রোগ, কিডনি, তাদের একটা গ্রুপ করা দরকার। সেখানে সব স্বাস্থ্যকর্মী, সেখানে ডাক্তার, নার্স, একদম হসপিটালে যত রকমের স্টাফ আছে, সেটা তারা তো ফ্রন্টলাইন ফাইটার, তাদের তো একদম ডাক্তারের ফ্যামিলির জন্য বোধহয় দিতে হবে, কারণ সে ওয়ার্ডে কাজ করবে, হসপিটালকে আবার বাসায় যাবে, তার জন্য কিন্তু ঝুঁকি। তৃতীয় যেটা আমি বলছি, যেটা আগেও বললাম, যারা আমাদের নিরাপত্তা কর্মী, তাদেরকে নিরাপত্তার স্বার্থে বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, তাদের তো এক্সপোজড হয় বেশি, পুলিশ, র্যাব, বিজিবি, আর্মি, সবার মধ্যে, এবং সাংবাদিক ভাইদের কথা তো বলছি, তাদের যাবেই, তাদেরকে তো দিতে হবে। এটা আমি কেন বললাম, আমরা এই অবকাঠামোগত কাজগুলো যদি এখন করে ফেলি, তাহলে যখনই টিকা আসবে, সেটা 6 মাস পরেই হোক, আগামী বছরই আসুক, আমরা জন্য রেডি করতে পারি। একটা ফোন নেবার চেষ্টা করব। প্রিয় দর্শক, নাম বলে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন, কোত্থেকে বলছেন? আমি মোহাম্মদ শফিক শাহ, আমেরিকার নিউ জার্সি থেকে বলছি। জি বলুন। আমার প্রশ্ন মোজাহারুল হক ভাইয়ের কাছে, সারা বিশ্বে এখনো পর্যন্ত হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, এই নোংরা মহামারীর করোনা রোগ যারা আবিষ্কার করলো, বা যে দেশগুলি, তাদের কোনো জাতিসংঘের মাধ্যমে বিচারের প্রক্রিয়া হইতেছে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি, আমি জানি না এই বিষয়ে উত্তর দেওয়ার অবকাশ আছে কিনা। আমি ধন্যবাদ আপনাকে। আমি একটা আপনার প্রশ্নটার একটা যে উত্তরে যে কথাটা বলবো, এই বিশ্ব স্বাস্থ্য সংস্থা, চায়না এবং আমেরিকা থেকে শুরু করে বেশ কয়েকটি রাষ্ট্র মিলে একটা সংগঠন করেছে। তারা এইটার উৎপত্তি যে চায়নাতে হয়েছে, কিভাবে এটা হলো, সেইটার অনুসন্ধানের জন্য তারা কিন্তু কাজ করছে। ওইটা অনুসন্ধানের মাধ্যমে যখন বেরিয়ে আসবে, তখন সারা বিশ্ব জানবে এটার জন্য কেউ দায়ী কিনা। ধন্যবাদ আপনাকে। একটা পয়েন্ট বলি শুধু, টিকার ব্যাপারে যেটা বলছি, আমি জনগণের জন্য একটা কথা বারবার বলি, টিকা আসলে কবে আসবে আমরা জানি না, আসবে না আসবে জানি না, কিন্তু মনে রাখবেন টিকা আসলেই যে একটা 100% আপনাকে একবার প্রোটেকশন দেয় কিন্তু গ্যারান্টি নাই। সেই জন্য স্বাস্থ্যবিধির মানার ব্যাপারে আমি একটা কথা বারবার বলছি, 3টা কাজ করলেই হবে। অবশ্যই মাস্ক পরবেন, ঘরের বাইরে গেলে মাস্ক ছাড়া কেউ যাবেন না, এবং এই হাত ধোয়ার যে চর্চাটা বা স্যানিটাইজার, এটা কিন্তু চালু থাকেন। 3 নম্বর হলো যে শারীরিক দূরত্ব মেনটেন করা। 3টে কাজ টিকার কিন্তু বিকল্প হিসেবে আমাদের চালিয়ে যেতে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ জনাব লেলিন চৌধুরী। আপনি শুনছিলেন, আমরা শেষ করব, যদি যুক্ত করেন।
আচ্ছা, প্রথম কথা হচ্ছে এখন মোট 13টি টিকা থার্ড ফেজ ট্রায়ালে রয়েছে, 6টি ইমার্জেন্সি ইউজের জন্য লাইসেন্স পেয়েছে। এবং খুব তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার হলো টিকার কত ভাগ সফল এবং সফল না এটি নিয়ে ব্যবসায়ী মহলে যত কথা হচ্ছে, বিজ্ঞানী মহলে তার চেয়ে একদমই কম কথা হচ্ছে, এটি একটি ব্যাপার। দ্বিতীয়ত, সেরাম ইনস্টিটিউটের সাথে গভর্নমেন্ট যে চুক্তি করেছে টিকাটা পাওয়ার জন্য অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার, এটি একটা চমৎকার স্বাগতম জানানোর মতো উদ্যোগ। কিন্তু একই সাথে একটি প্রশ্ন থাকলো, অ্যাস্ট্রাজেনেকার এই টিকাটি বিল গেটস, মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের এবং গ্লোবাল অ্যাসোসিয়েশন ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশনের অনুদান পাওয়ার কারণে এটি সর্বোচ্চ $3 বিক্রি হবে প্রতিটি ডোজ। কিন্তু বাংলাদেশ সরকার এটি $5 কিনবে প্রতি ডোজ, $2 মধ্যস্বত্বভোগীর জন্য। এই জায়গাটা নিয়ে কিন্তু আমরা এখনো পরিষ্কার না। আমরা বারবার বলেছি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই জায়গাটা পরিষ্কার করার জন্য। শেষ কথা হচ্ছে, আমি প্রফেসর আব্দুল্লাহ সাহেবের সাথে শতভাগ একমত যে ভ্যাকসিন আসবে, কবে আসবে, কি কার্যকারিতা হবে, নিরাপদ হবে কিনা, কোনো কিছুই এখন এস্টাবলিশ না। অতএব আমাদের জন্য মাস্ক পরা, হাত ধোয়া, স্বাস্থ্যবিধি মানা, সচেতন থাকা, সতর্ক থাকা, এটি হচ্ছে এখনকার সময় টিকার মতো কার্যকর একটি বিষয়। জি, অসংখ্য ধন্যবাদ। আর ডক্টর মোজাহিরুল, আমরা শেষ করব, যদি 30 সেকেন্ডে কিছু যুক্ত করেন। আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা সফলভাবে যদি করোনাকে এখনও নিয়ন্ত্রণ করতে না পারি, তাহলে আমাদেরকে লকডাউনের জন্য প্রস্তুত থাকতে হবে। কারণ আমাদেরকে মনে রাখতে হবে যে স্বাস্থ্যবিধি মানা, লকডাউন, এই দুটো হলো সবচেয়ে উত্তম পন্থা এটা নিয়ন্ত্রণের। আর যেটা ভ্যাকসিনের কথা হলে, ভ্যাকসিন ইজ নট এ মেডিসিন, এটা কিন্তু ঔষধ না। এবং এটার এফিকেসির ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থা 50% ইফেক্টিভ হলেই সেটাকে কিন্তু অনুমতি দিবে। তার মানে 50% লোক থেকে 60 থেকে 70% লোক এই টিপা তাদের জন্য ইফেক্টিভ হবে না। সুতরাং আমাদের স্বাস্থ্যবিধি অবশ্যই মানতে হবে, যেটা আব্দুল্লাহ সাহেবও বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাদের তিনজনকে এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের নিটল টাটা এটিএন সংলাপ। সম্মানিত তিনজন আলোচকই যে কথা বললেন যে ভ্যাকসিন কোনো ওষুধ নয়, আর যতদিন পর্যন্ত আমরা ভ্যাকসিন না পাচ্ছি, ভ্যাকসিনের বিকল্প হিসেবে যে 3টি পরামর্শ তারা দিলেন, মাস্ক ব্যবহার করার কথা, নিরাপদ দূরত্ব রাখা এবং হাত ধোয়া, সেগুলোর প্রতি অবশ্যই গুরুত্ব দেবেন, সেই প্রত্যাশায় শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।